আসসালামু আলাইকুম ভাই। আজকে আমরা শুরু করব আমাদের গ্র্যাভিটেশন সিরিজের প্রথম ভিডিও। এবং এই গ্র্যাভিটেশন সিরিজে আমরা চেষ্টা করব গ্র্যাভিটি গ্র্যাভিটেশন বা মহাকর্ষ সম্পর্কে বেশ কিছু কনসেপ্ট ক্লিয়ার করার, এবং আমরা শেষের দিকে বেশ কিছু ম্যাথ প্রবলেমও সলভ করব। তো শুরু করা যাক। তো ফার্স্টেই যেটা নিয়ে শুরু করতে চাই যে গ্র্যাভিটেশন জিনিসটা আসলে কি। তো এটা আমরা সবাই জানি যে কোনো কিছুকে উপর থেকে নিচে ছেড়ে দিলে কি নিচে পড়ে, তাই না? উপর থেকে কোনো কিছুকে ছেড়ে দিলে সেটা নিচে পড়ে। এটা আমরা সবাই জানি, এটা মহাকর্ষের কারণে হয়। এই মহাকর্ষ কথাটা আমরা জীবনে একবার হলেও শুনছি, যে মহাকর্ষ বা অভিকর্ষ। তো যেহেতু আমরা একদম বেসিক থেকে স্টার্ট করবো, তো আমরা ধরে নেই যে এটা আমরা জানি না যে মহাকর্ষ নামে কিছু পৃথিবীতে এক্সিস্ট করে। আমরা এটা সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই। তো একদম আমরা শুরু থেকে শুরু করি। তো ঘটনা হলো 1700 সালেরও আগে, অর্থাৎ 1600 সাল থেকে 1700 সালের মধ্যে একটা মানুষের মাথায় প্রশ্ন আসে যে কোনো কিছু কেন নিচে পড়ে। ঠিক আছে, যে ধরে একটা আপেল, এটাকে যদি আমরা ছেড়ে দেই উপর থেকে, এটা কই যাবে? নিচে যাবে, তাই না? এটা কই নিচে যায়। কিন্তু এটা কেন যায়, এটার রিজনটা কি, কারণটা কি? আবার যেমন কি আকাশে আমরা চাঁদ দেখতে পাই, তারা, সূর্য, এগুলো তো কখনো নিচে পড়ে না। আপেল নিচে পড়ে, কিন্তু চাঁদ তো কখনো নিচে পড়ে না, তাই না? চাঁদ কি কখনো নিচে পড়ে? না, এটা তো পড়ে না। এটা কেন হয়? তো এই প্রশ্নটা যে করে সে হলো স্যার আইজ্যাক নিউটন। তিনি প্রথম এই প্রশ্ন করে যে কোনো কিছু কেন নিচে পড়ে, আর কোনো কিছু নিচে পড়লে চাঁদেরও তো পড়ার কথা, এটা কেন পড়ে না। তো তিনি শেষ পর্যন্ত এটার ব্যাখ্যাও দেন। তিনি এটার ব্যাখ্যা দেন হলো যে এই এই বস্তুকে পৃথিবী তার দিকে একটা নির্দিষ্ট বলে আকর্ষণ করে বা টানে, এবং এই বলের কারণেই সেটা নিচে পড়ে। তিনি এই বলের নাম দেন গ্র্যাভিটেশন বা মহাকর্ষ। মহাকর্ষ। তো কোনো বস্তু নিচে কেন পড়ে? এই মহাকর্ষ বলের কারণে। ঠিক আছে, তো এটার ব্যাখ্যা তো পাওয়া গেল। তো এখন আসি দ্বিতীয় প্রশ্নে, যে চাঁদ কেন নিচে পড়ে না? চাঁদেরও তো নিচে পড়ার কথা। তো তিনি এটার ব্যাখ্যা দেন যে একটা বিশেষ বলের কারণে এটা নিচে পড়ে না, এবং সেই বলটা হলো মহাকর্ষ। তো ব্যাপারটা অদ্ভুত যে একই ধরনের বলের কারণে কখনো কোনো বস্তু নিচে পড়ে এবং কোনো বস্তু নিচে পড়ে না কখনো। এটা কেন হয়, কিভাবে হয়, এটা সম্পর্কে আমরা পরে আলোচনা করব। তো তার আগে দেখি যে আসলে নিউটন এটা কিভাবে খুঁজে পেলেন এই অ্যান্সারটা। তো নিউটন আসলে এই উত্তর খোঁজার জন্য পদার্থের বেশ কিছু ধর্ম নিয়ে গবেষণা করে, এবং তিনি কিছু ধর্ম বা বৈশিষ্ট্য লক্ষ্য করে পদার্থের মধ্যে। তিনি লক্ষ্য করে যে দুটা বস্তু যাদের ভর আছে, ধরি একটা বস্তু, এটা আর একটা বস্তু, ঠিক আছে, তাদের ভর আছে, যে একটার ভর m1 আর একটার ভর m2, তারা একে অপরকে কি আকর্ষণ করে সবসময়। এই জিনিসটা নিউটন লক্ষ্য করে যে দুটা বস্তু যাদের ভর আছে তারা সবসময় একে অপরকে কি আকর্ষণ করে, যদি তারা এক বল আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান নির্ভর করে তাদের ভর এবং তাদের মধ্যকার দূরত্বের উপরে। এই জিনিসটা নিউটন লক্ষ্য করে, এবং এটার থেকেই তিনি আসলে পরবর্তীতে এটার ব্যাখ্যা দিতে সক্ষম হয় মহাকর্ষের। তো তাদের মধ্যকার যে বলটা কাজ করে না, এই বলটারই কিন্তু আসলে নাম মহাকর্ষ। মহাকর্ষ বলা আসলে তাহলে কি হইলো, যে এই মহাবিশ্বে যে কোনো দুটা বস্তু যাদের ভর আছে তাদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেটাই কি মহাকর্ষ, এবং এই কথাটাই নিউটন বলে। কিন্তু এইটুক বলেই তো আর পুরোপুরি মহাকর্ষের ব্যাখ্যা দেওয়া যায় না। আমাদের আরো কিছু বের করতে হবে, যে আসলে মহাকর্ষের মানটা আসলে এম এবং অর্থাৎ ভর এবং দূরত্বের উপরে কিভাবে নির্ভর করে, তাই না? তাহলে না একদম পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেওয়া হবে। তো নিউটন তার সেই বিখ্যাত মহাকর্ষীয় সূত্রে এটা খুব ভালোভাবে ব্যাখ্যা দেয়। তো ব্যাখ্যাটা হলো যে ধরি দুটা বস্তু, দুটা ভর, একটা হলো m1, একটা m2। তো একটা বিশেষ জিনিস এখানে লক্ষ্য করতে হবে, সেটা হলো যে এই যে আমি কিন্তু এখানে কোনো বস্তু যে একটা বিন্দু এঁকেছি, কারণ এই মহাকর্ষীয় সূত্রটা আসলে বিন্দু ভরের বস্তুর জন্য। ঠিক আছে, এটা কিন্তু আসলে বিন্দু বস্তুর জন্য। এই সূত্রটা কিন্তু আসলে বিন্দু বস্তুর জন্য। ঠিক আছে, এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে পৃথিবী, চাঁদ, আপেল এগুলো তো একটাও বিন্দু বস্তু না। তো এইটার জন্য আসলে মহাকর্ষ কিভাবে কাজ করে ওটা সম্পর্কে আমরা আলোচনা করব পরে। তো আগে আমরা সূত্রটার
দেখি যে সূত্রটা আসলে কিভাবে দেওয়া হয়েছে। তো ধরি দুটা বস্তু আছে যার একটার ভর m1 আর একটার ভর m2। তো নিউটন যেটা দেখলেন সেটা হলো যে দুটা বস্তু ভর যত বাড়ে তাদের মধ্যেকার আকর্ষণ বল ততই বাড়ে। তো কথা হলো যে দুটা ভারী বস্তু তাদের মধ্যে যতটা আকর্ষণ বল, দুটা হালকা বস্তুর মধ্যে কিন্তু আকর্ষণ বল তার চেয়ে কম। তো নিউটন এই জিনিসটা দেখলো যে কি, যে m1 আর m2 যদি বাড়ে তাহলে তাদের মধ্যেকার আকর্ষণ বল কি বাড়ে, আর m1 m2 অর্থাৎ তাদের ভর যদি কমে তাহলে আকর্ষণ বল কি কমে। তো এইটা একটা জিনিস, অর্থাৎ কি F সমানুপাতিক m1 ইন্টু f2, অর্থাৎ ভরের গুণফল বাড়লে আকর্ষণ বল বাড়বে, ভরের গুণফল কমলে আকর্ষণ বল কি কমবে। এটা একটা জিনিস। আরেকটা জিনিস হলো তাদের মধ্যেকার দূরত্ব নিয়ে। তো এই জিনিসটা তিনি দেখলেন যে দুটা বস্তু যদি কাছে থাকে, একই ভরের দুটা বস্তু যদি কাছে থাকে তাহলে তাদের মধ্যেকার যে আকর্ষণ বল, বস্তু দুটা যদি দূরে যায় তাহলে তাদের মধ্যেকার যে আকর্ষণ বল হয় সেটার মধ্যে বেশ একটা মানে কি পার্থক্য দেখা যায়। যদি কাছে থাকে তাহলে আকর্ষণ বলের মান অনেক বেশি হয়, আর যদি দূরে যায় তাহলে আকর্ষণ বলের মান অনেক কমে যায়। তো দেখা গেল যে কি, যদি এফ যদি মানে সরি এফ না, তাদের মধ্যবর্তী দূরত্ব ডি যদি বাড়ে এফ তাহলে কমে, আর ডি যদি কমে এফ তাহলে বাড়ে। এইটা একটা জিনিস। এবং এই এফ আর ডি তাদের মধ্যেকার সম্পর্ক হলো বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ দূরত্ব যদি 2 গুণ বাড়ে তাহলে বল 4 গুণ কমে, দূরত্ব যদি 3 গুণ বাড়ে বল তাহলে 9 গুণ কমে। ঠিক আছে, অর্থাৎ কি বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ এফ ব্যস্তানুপাতিক ডি স্কোয়ার। ভরের ক্ষেত্রে কিন্তু আবার বর্গের ব্যস্তানুপাতিক দেখা যায় না, এটা হলো দেখা যায় শুধু দূরত্বের ক্ষেত্রে, যে দূরত্ব যদি 2 গুণ বাড়ে বল তখন দেখলো কি 4 গুণ কমে গেছে। আবার দেখা গেল যে দূরত্ব 3 গুণ বাড়লো তখন দেখা গেল যে বল 9 গুণ কমে গেল। ঠিক আছে, তো এই এই দুইটা জিনিস পায় নিউটন, যে বল সমানুপাতিক m1 ইন্টু m2 এবং বল ব্যস্তানুপাতিক ডি স্কোয়ার। ঠিক আছে, এই দুইটা জিনিস পায়। তো এটা থেকে তিনি একটা সূত্র দেয়। তো আমরা এটাকে একটা সমীকরণে আনি তাহলে আমরা সূত্রটা পেয়ে যাব। তো সমীকরণে আনার জন্য দুটাকে মার্চ করে দিই। এফ ইকুয়াল টু উপরে m1 যেহেতু f সমানুপাতিক m1 m2 এবং যেহেতু ব্যস্তানুপাতিক ডি স্কোয়ার তো নিচে ডি স্কোয়ার। তো যেহেতু আমরা সমীকরণে এনে ফেলছি, যেহেতু সমানুপাতিক থেকে সমীকরণ আনছি তো একটা ধ্রুবক দিতে হবে। তো এই ক্ষেত্রে একটা বিশেষ ধ্রুবক আছে যেটাকে বলা হয় জি, এটা একটা ধ্রুবক এবং এইটাকে বলা হয় সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। ঠিক আছে, এটার নাম কি সার্ব দুঃখিত দুঃখিত এটা হলো সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক এবং এটার মান হলো 6.67 ইন্টু 10⁻⁻11। এবং এই জিনিসটা কি, এটা দ্বারা আসলে কি বোঝায়, তো চলো এটা একটু দেখার চেষ্টা করি যে এটা আসলে কি বোঝায় এটা দ্বারা। আচ্ছা, তার আগে ধরি যে একটা একক ভর একক দূরত্ব অবস্থান করছে। ঠিক আছে, তো দুটা বিন্দু ভর নেই, একক ভর মানে কি 1 কেজি, এটা 1 কেজি, এটাও 1 কেজি, একক দূরত্বে অর্থাৎ 1 মিটার দূরত্ব অবস্থান করছে। তাদের মধ্যেকার আকর্ষণ বলটা আসলে কি হবে চলো একটু দেখি। তো আমরা আগের পেজে যে একটা সমীকরণ পাই, এই যে এই সমীকরণটা কি, যে এফ ইকুয়াল টু m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার ইন্টু জি, তাই না? আচ্ছা, এটাকে একটু সুন্দর করে লিখি, দেখতে ভালো দেখা যায়। এফ ইকুয়াল টু ধ্রুবকটাকে সামনে নিয়ে আসি, m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। আসলে এখানে সূত্রের মধ্যে যেটা আসলে সূত্রটা আমরা লিখি না সাধারণত, আমরা সেই দূরত্বটাকে আসলে আর ধরি, তো আমরা ধরে নিই এটা আর, ডি না ধরি, তাহলে একটু পরবর্তীতে সুবিধা হবে। আমরা ধরি আর, তাদের মধ্যে দূরত্ব আর, আমরা সবগুলো আসলে রিপ্লেস করে দিই ডি গুলোকে আর দিয়ে, এটাও আর, আর স্কোয়ার
এটাও আর স্কোয়ার এবং এটাও আর স্কোয়ার, ঠিক আছে। আর তো আমরা সূত্রটা কি পাই, আগের পেজ থেকে নিয়ে আসি এখানে, এফ ইকুয়াল টু জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো তো এখানে যেহেতু আমরা একক ভর আর একক দূরত্বে দুটো একক ভর নিছি, তো সূত্রে যদি ওগুলোর মান বসাই তাহলে সূত্রটা কেমন আসে, এফ ইকুয়াল টু আসে জি ইন্টু 1 কেজি ইন্টু 1 কেজি ডিভাইডেড বাই 1 মিটার স্কোয়ার। এটার অ্যান্সার কত আসবে, এফ 111 জি, ঠিক আছে, এফ ইকুয়াল টু জি। তাহলে কি জানা গেল, যে একক ভরের দুটা বস্তু একক দূরত্বে পরস্পরের মধ্যে জি বলে আকর্ষণ করে, ঠিক আছে। অর্থাৎ 1 কেজি দুটা ভরের বস্তু যদি 1 মিটার দূরত্বে রাখা হয়, তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বল হবে সেটার মান কি, সেটার মান হলো 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন। আচ্ছা, আমি কি আর আগের পেজে একক লিখেছিলাম? আচ্ছা, এই মহাকর্ষ ধ্রুবকের একক কিন্তু নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, ঠিক আছে। এটা হলো একক এই ধ্রুবকের, আর বলের একক তো নিউটন। তো তো কি দেখলাম আমরা, যে একক ভরের দুটা বস্তু একক দূরত্বে পরস্পরের মধ্যে কি জি বলে আকর্ষণ করে, এটাই কিন্তু আসলে জি, জি কিন্তু আসলে এটাই মিন করে। এবং এই জি এর মান কিন্তু সবসময় কনস্ট্যান্ট, এটা কিন্তু কখনোই চেঞ্জ হয় না। যে কোনো মাধ্যমে যে কোনো ক্ষেত্রে জি এর মান সবসময় কি 6.67 ইন্টু 10⁻⁻11, এটা সবসময় সেম, এটা কখনো চেঞ্জ হয় না। আচ্ছা, তো এটা তো আমরা দেখলাম যে দুটা বিন্দু ভরের ক্ষেত্রে। এখন তাহলে আমরা বিন্দু ভর মানে বিন্দু বস্তু না এমন বস্তুর ক্ষেত্রে আসলে আমরা কিভাবে গ্র্যাভিটেশন বা মহাকর্ষ বল হিসাব করব, যেমন পৃথিবী আর চাঁদ, ঠিক আছে। যে ধরি একটা হলো পৃথিবী, আরেকটা কি চাঁদ, তার পৃথিবীও বিন্দু বস্তু না, চাঁদও বিন্দু বস্তু না, তো এইটা আমরা কেমনে হিসাব করব, তাই না? এটা হিসাব করার ওয়েটা কি? তো এইটা জানার আগে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হলো সুপারপজিশন অফ গ্র্যাভিটেশনাল ফোর্সেস। এটা আসলে কি? আচ্ছা, এটা হলো, ধরি একটা বিন্দু ভর আছে যেটা হলো m1, আর একটা বিন্দু ভর আছে যেটা হলো m2, এবং তাদের মধ্যেকার আকর্ষণ বল হলো কি f1, ধরি f12, যেটা হলো যে ওয়ান বস্তু থেকে কি টু বস্তুর দিকে। যেহেতু অভিকর্ষ একটা বল বা মহাকর্ষ একটা বল, তো এটা অবশ্যই একটা ভেক্টর, যেহেতু বল ভেক্টর, তো এটা কিন্তু একটা ভেক্টর রাশি আসলে, কি এদিক থেকে এদিক থেকে আকর্ষণ করছে। এম টু ভরটা m1 ভরকে এই দিকে আকর্ষণ করে, এবং m2 ভরকে m1 ভর কিন্তু এই দিকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মানে কিন্তু সেম, দুটো আকর্ষণ বলের মানে কিন্তু সেম, কারণ এই সূত্র কিন্তু একই দুটোর জন্য, ঠিক আছে, এটা কিন্তু সেম। আচ্ছা, এটা তো গেল একটা বস্তু, মানে একটা ভর। আমরা এখানে আরেকটা ভর আনি, এই ভরটার নাম দিই m3। তাহলে কি হবে, তখন কিন্তু এই m1কে কিন্তু m2 ভরও কিন্তু আকর্ষণ করা শুরু করবে, তাই না? ধরি এই আকর্ষণ বলের নাম দিই হলো f13, সরি এটা 3, ঠিক আছে। আরেকটা ভর আনি m4, এদিকেও একটা আকর্ষণ বল কাজ করবে, এর নাম দিই হলো f14, ঠিক আছে। এরকম আমরা যত খুশি ভর আনতে পারি। তো এতগুলো ভর আনার ফলে কি হবে জানো, এখানে যেটা ঘটবে সেটা হলো যে সবগুলো বলের লব্ধি বরাবর যে বলটা কাজ করবে এমনের উপরে, সেই বলটাই কিন্তু ক্রিয়াশীল থাকবে আসলে। অর্থাৎ কি, m1 ধরি যে m1 বস্তুর ক্ষেত্রে যে লব্ধি বল থাকবে সেটা হলো f1 নেট, f1 নেট বা লব্ধি বল, সেটা কিন্তু হবে সব বলের কি যোগফল, f12 প্লাস f13 প্লাস f14, যদি আরো কোনো থাকে তাহলে আরো 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 যতক্ষণ থাকবে অ্যাড করতে থাকবো আমরা। এটা কিন্তু আসলে এইভাবে হিসাব করে যে একটা বস্তু, একটা বিন্দু বস্তু যদি থাকে, তার দিকে যদি একসাথে অনেকগুলো বল কাজ করে, তাহলে কি আমরা লব্ধিটা হিসাব করি। এখানে কিন্তু আমি এই একই জিনিস করছি, খুব বিশেষ কিছু না, শুধু লব্ধিগুলো হিসাব করছি। তো এটাকে একটু ভালোভাবে লিখি আমরা, এত বড় লেখার চেয়ে ভালোভাবে লিখি, সামেশন দিয়ে, এটা i ইকুয়াল টু f1
আই এন পর্যন্ত, সরি এন পর্যন্ত যতগুলো থাকে ওইদিকে এন পর্যন্ত, ধরি এখানে এন পর্যন্ত আছে, F1n, ঠিক আছে। এটা কি, তাহলে আমরা কি দেখলাম যে একটা বিন্দু বস্তু যদি থাকে এবং তার উপর যদি একসাথে অনেকগুলো বল একসাথে ক্রিয়াশীল হয়, তাহলে কি তাদের লব্ধি বরাবর যে বলটা কাজ করবে এর উপরেও কিন্তু সেই বলটাই মানে ক্রিয়াশীল থাকবে। ধরি যে এতগুলা বলের লব্ধি হলো কি এই বরাবর, তাহলে এই বস্তুটা কিন্তু মূলত আসলে ওই বলটাই অনুভব করবে ওই লব্ধি বরাবর, ঠিক আছে। এটা হলো কি বলে সুপারপজিশন, গ্র্যাভিটেশনাল সুপারপজিশন। তো এইটা ব্যবহার করে আমরা কমপ্লেক্স বডি যেটা আছে, যেগুলো হলো রিয়েল অবজেক্ট, মানে বাস্তব জীবনে আমরা যেগুলো বস্তু দেখি। তো দুঃখিত ভাই, কালকে একটা বিশেষ কারণে আমার রেকর্ডিংটা মাঝখানে অফ করতে হয়েছে। তো আমি আজকে দ্বিতীয় দিন রেকর্ড করছি। তো কালকে আমরা দেখেছিলাম যে কিভাবে একটি ভরের উপরে একাধিক ভর ক্রিয়া করলে কিভাবে সেটা মহাকর্ষ বের করা যায়। তো আজকে আমরা দেখবো যে একটা রিয়েল অবজেক্ট বা বাস্তব বস্তু যেটা আসলে বিন্দু বস্তু না, সেটার ক্ষেত্রে আমরা আসলে কিভাবে মহাকর্ষ হিসাব করতে পারি। তো প্রথমে নেই একটা গোলক, সুষম গোলক, যেটা আসলে বিন্দু বস্তু না, এটার ক্ষেত্রে আমরা কিভাবে মহাকর্ষ বের করব। তো ধরি এখানে একটা বিন্দু বস্তু আছে যার ভর হলো ছোট হাতের m, এবং এই বড় যে বস্তুটা আছে গোলক, সমগোলক, সেটা হলো ক্যাপিটাল M, সেটার ভর। তো কিভাবে হিসাব করবো আমরা? আচ্ছা, এই যে গোলকটা আছে এখানে সুষম গোলক, সেটাও কিন্তু আসলে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ভরের সমষ্টি, তাই না? যেমন এটাকে কিন্তু অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভাগ করা যায়, এগুলোর সমষ্টি কিন্তু আসলে এই বড়টা। যেমন ক্ষুদ্র 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 এখানে অনেক ভর আছে, তাই না? এবং এই সবগুলো মানে ক্ষুদ্র ক্ষুদ্র ভরই কিন্তু এই ছোট যে বস্তুটা আছে না, বিন্দু বস্তু, সেটাকে আকর্ষণ করে, তাই না? যে এই ভরটা এই ভরটাকে আকর্ষণ করে, আবার এই ভরটা এই ভরটাকে আকর্ষণ করে, তাই না? তো প্রত্যেকটা আসলে ভরে কিন্তু একটা ভর আর একটা কি আকর্ষণ করে এভাবে, তাই না? তো এখানে কিন্তু আসলে একসাথে কিন্তু অনেকগুলা এই মহাকর্ষ বল কাজ করার কথা, তাই না? কিন্তু যেটা দেখা যায় যে এতগুলো ভর আকর্ষণ করার ফলে এই যে আমরা আগে যেটা দেখেছিলাম লব্ধি বরাবর, এতগুলা ভরের লব্ধি বরাবর কিন্তু আসলে সেটা কাজ করে। এবং গোলকের ক্ষেত্রে যেটা দেখা যায় যে এই লব্ধিটা হয় একদম কেন্দ্র বরাবর, যে গোলকের যে কেন্দ্র আছে না, কেন্দ্র বরাবর হলো কাজ করে। তো আমরা যদি এতগুলা বিন্দু ভর না ধরে যদি একদম আমরা শুধু এই কেন্দ্রটাকে চিন্তা করি এবং ধরে নেই যে এই কেন্দ্রের মধ্যে এই পুরো যে গোলকের ভর আছে সেটা কেন্দ্রীভূত, অর্থাৎ এই কেন্দ্রের ভরটা যদি আমরা ক্যাপিটাল M ধরে নেই, এবং তখন যদি আমরা হিসাব করি এইভাবে যে একটা বিন্দু বস্তু আছে যেটা ক্যাপিটাল M, আর আরেকটা ছোট বিন্দু বস্তু যেটা M, আর এটা হলো দূরত্ব, এটার কেন্দ্র থেকে দূরত্ব AM এর যত দূরত্ব, যেটা এই M থেকে এটার, এই ক্যাপিটাল M থেকে স্মল m এর দূরত্ব, তাই যদি আমরা এভাবে হিসাব করি তাহলে কিন্তু আমরা একই অ্যান্সার পাবো, ঠিক আছে। এই জন্য যেটা করা হয় যে কমপ্লেক্স যে বডি থাকে যদি সেটা সুষম গোলক হয় তাহলে আমরা সেটার কেন্দ্র বরাবর হিসাব করি। এটা শুধু এই ক্ষেত্রেই না, যদি এইটা যদি ছোট হাতের আমটা যদি বিন্দু বস্তু না হয়, এটাও যদি একটা গোলক হতো, তাহলে কিন্তু আমরা দুটা গোলকের আসলে কেন্দ্র বরাবর হিসাব করতাম। যেমন ধরি যে এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু, তো তখন আমরা যেভাবে হিসাব করতাম, আমরা এটার একটা কেন্দ্র ধরে নিতাম এবং এটার একটা কেন্দ্র ধরে নিতাম, এবং তাদের কেন্দ্রের যে দূরত্ব সেই দূরত্ব বিবেচনা করে আমরা কিন্তু হিসাব করতাম অভিকর্ষ বল, ঠিক আছে। তো কমপ্লেক্স বডির ক্ষেত্রে এভাবে হিসাব করা হয়, এবং পৃথিবী, চাঁদ আমরা সাধারণত হিসাব করার সময় সুষম গোলক ধরে নেই এবং সেভাবে হিসাব করি। তো আচ্ছা, এখন পরবর্তী কোশ্চেনে যাই। আমাদের প্রথমে যে কোশ্চেনটা করা হয়েছিল যে চাঁদ কেন পৃথিবীতে পড়ে না, তো আমরা এখন সেটার ক্ষেত্রে যাই। আসলে বাস্তবে যেটা ঘটে সেটা হলো যে চাঁদও আসলে পড়ে, ঠিক আছে, কিন্তু আমরা সেটা বুঝি না কেন। তো এটার কারণ হলো যে, আচ্ছা ফার্স্টে আমরা ধরে নিই যে এটা ভূমি, আর এখানে একটা বল আছে, এটা ভূমি, আর এখানে একটা বল আছে। আমরা যদি ছেড়ে দিই কি হয়, এর নিচে পড়ে যায়, তাই না? কিন্তু এবার আমরা শুধু ছেড়ে দিব না, আমরা এইদিকে একটা বেগ দিয়ে ছেড়ে দিব, তাহলে কি হবে? তাহলে কিন্তু এদিকে হলো অভিকর্ষ বল, মানে মহাকর্ষ বল এদিকে টানবে, আর বেগটা হলো ওদিকে কাজ করবে। তখন দেখা যাবে যে অভিকর্ষ ত্বরণের কারণে এটা নিচে যাবে, আবার ওই বেগের কারণে এটা ওই দিকে যাবে, ঠিক আছে। তো শেষমেশ দেখা যাবে যে আসলে সরাসরি নিচে না পড়ে একটা বক্র পথে কিন্তু বলটা নিচে পড়বে, ঠিক আছে। আর এই বেগটা যদি আরো বাড়িয়ে দেওয়া হয় এভাবে, তাহলে কিন্তু এই বক্ররেখাটা কিন্তু আর একটু এরকম হয়ে যাবে, তাই না? তো চাঁদের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হলো যে আহ সরেন এদিকে। তো চাঁদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে এটা হলো পৃথিবী পৃষ্ঠ, আর এটা হলো চাঁদ। চাঁদও কিন্তু আসলে নিচে পড়তে চায়,
কিন্তু চাঁদের এই বরাবর একটা বেগ আছে, ঠিক আছে? এবং চাঁদের এই বরাবর বেগের কারণে চাঁদটা কিন্তু সোজাসুজি নিচে না পড়ে একটু বাঁকা ভাবে নিচে পড়ে, ঠিক আছে? এই যে বাঁকা ভাবে নিচে পড়ে। কিন্তু চাঁদের এই পাশের বেগটা এত বেশি যে এরকম বাঁকা ভাবে পৃথিবীতে না পড়ে দেখা যায় কি এটা এইভাবে চলে যায়। তো এদিকে কিন্তু আসলে চাপটা পড়ছে নিচে, কিন্তু এদিকে আসলে পৃথিবীর পৃষ্ঠ নাই, কারণ পৃথিবীর পৃষ্ঠ যেহেতু মানে বক্ররেখা, তো এই যে এরকম হয়ে যায়। তো চাঁদটা আসলে পড়ে কিন্তু আসলে পৃথিবীকে হিট করতে পারে না, পৃথিবীকে বলে কি মিস করে পৃথিবীকে, ঠিক আছে? পৃথিবী হিট করতে পারে না, কিন্তু চাঁদও কিন্তু আসলে নিচে পড়ে। তো প্রথম প্রশ্নের অ্যান্সার পাওয়া গেল যে কোনো বস্তু নিচে পড়ে কেন, মহাকর্ষীয় বলের কারণে। এবং চাঁদ কেন পড়ে না? তো আসল কথা হলো চাঁদও নিচে পড়ে, কিন্তু চাঁদ আসলে পৃথিবীর পৃষ্ঠকে আঘাত করতে পারে না তার এই বেগের কারণে, ঠিক আছে? এই বেগের কারণে কি চাঁদ পৃথিবীকে আঘাত করতে পারে না। তো ভাই, আজকের ভিডিও এই পর্যন্তই।